দেখো, আজকে তাহলে আমরা একটা নতুন অনুশীলনী শুরু করছি, এক্সারসাইজ 9.6। তো এখানকার প্রতিপাদ্য বিষয় হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এটাকে আমরা ইংরেজিতে বলি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন তাহলে পর্যায়ক্রমিক মানে কি? একের পর এক, একের পর এক। ঠিক আছে, এটা হলো পর্যায়ক্রমিক। ধরো আমরা একটা ফাংশন লিখলাম এরকম যে y ইজ ইকুয়াল টু fx, যে কোনো একটা x এর ফাংশন। এখন আমরা যদি এই ফাংশনটাকে x এর সাপেক্ষে প্রথমবার অন্তরীকরণ করি, তাহলে সেটাকে বলবো আমরা প্রথম অন্তরজ। ঠিক আছে, প্রথম অন্তরজ। প্রথমবার অন্তরীকরণ করলে আমরা পাবো প্রথম অন্তরজ। তাহলে প্রথম অন্তরজকে সাধারণত আমরা এইভাবে লিখে থাকি f প্রাইম x, এইভাবে লিখতে পারো তুমি চাইলে, অথবা এটাকে y1 এই যে সাফিক্স দিয়ে লিখতে পারো, অথবা তুমি চাইলে এটাকে y প্রাইম এই আকারে লিখতে পারো। ভালো করে বোঝো, এফ প্রাইম এক্স বললে যা বোঝায় y1 y প্রাইম দ্বারা একই জিনিস বোঝায়। এখন ধরো আমরা এফ প্রাইম এক্স অথবা y1 অথবা y প্রাইম পেলাম, এইটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, প্রথম অন্তরজকে আবার যদি ডিফারেন্সিয়েশন করি, দেখো তাহলে পাবো দ্বিতীয় অন্তরজ। মানে এই যে এই তিনটার যে কোনো একটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। এই দ্বিতীয় অন্তরজকে আমরা লিখবো এইভাবে এফ ডবল প্রাইম এক্স অথবা y2 অথবা y ডবল প্রাইম। তো বুঝতে পারছো নিশ্চয় এগুলো পর্যায়ক্রমে চলবে। আবার যদি তুমি এই যে এফ ডবল প্রাইম এক্স অথবা y2 অথবা y ডবল প্রাইম এই ফাংশনটাকে আবার যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে পাবো আমরা তৃতীয় অন্তরজ। তখন লিখবো এফ ট্রিপল প্রাইম এক্স y3 অথবা y ট্রিপল প্রাইম। বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? প্রকাশটা কি হবে সেটা লিখলাম। আচ্ছা, হ্যাঁ লাভিব এসেছো, ওকে। দেখো তাহলে প্রকাশটা আমরা বুঝলাম। এখন একটা এক্সাম্পল দেখে ফেলি চট করে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যে আজকে আমরা কি শিখতে চলেছি। ধরো তোমাকে একটা ফাংশন দিয়ে দিল y ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5x স্কোয়ার। আমাদের বই থেকে নিচ্ছে এক্সাম্পলটা, প্লাস 10x প্লাস 14। তোমাকে বলা হলো এইখান থেকে y1 y2 y3 এটা বের করার জন্য। ঠিক আছে, এখন দেখো মানে আমরা এটার তৃতীয় অন্তরজ পর্যন্ত বের করতে চাই। প্রশ্ন হলো এটা ডিওয়াই বাই ডিএক্স কত। আবার এই যে দেখো এফ ডবল প্রাইম, এটাকে আরেকটা প্রকাশ, এটা আমি হয়তো বলি নাই। দেখো এটাকে এইভাবে লেখা যায়, এটা ফার্স্ট ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভকে এইভাবে লিখতে হয় ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা সেকেন্ড ডেরিভেটিভ মানে দ্বিতীয় অন্তরজ। আর ডি কিউব এক্স বাই ওয়াই বাই ডি এক্স কিউব, এটা হলো থার্ড ডেরিভেটিভ মানে তৃতীয় অন্তরজ। ওকে, আমরা এইগুলোকে এইভাবেও লিখতে পারবো। তাহলে প্রথমে দেখো আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে পাবো প্রথম অন্তরজ dy বাই dx। এবারে এটাকে সিম্পলি ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়েশন করো, তাহলে এখানে হবে 3x স্কয়ার প্লাস 10x প্লাস 10, 14টা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? ফার্স্ট ডেরিভেটিভ পেয়ে গেলাম। আবার এই ফার্স্ট ডেরিভেটিভকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এইটাকে আবার করবো এখন। তাহলে এই বাম পাশে আমাদের হয়ে যাবে সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে করলে এখানে হবে 6x প্লাস এখানে হবে অনলি 10, আর এই 10টা ধ্রুবক, ডিফারেন্সিয়েশন করলে 0। এখন যদি আমরা এই দ্বিতীয় অন্তরজকে আবার অন্তরীকরণ করি, তাহলে পাবো তৃতীয় অন্তরজ
ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব ইজ ইকুয়াল টু, এবার হবে দেখো এখানে অনলি 6, 10টা ভ্যানিশ, তাই না? এখন দেখো তোমার যদি বলি, এইটাই কিন্তু অ্যান্সার, তোমাকে যদি বলি তুমি চতুর্থ অন্তরাশ বের করো, কত হবে? কত হবে বলো? 0 হবে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, ভালো করে বোঝো। তোমার যে ফাংশনটা আছে, এই ফাংশনে দেখো স্বাধীন চলকের সর্বোচ্চ পাওয়ার হলো 3, সুতরাং এইটাকে আমরা চতুর্থ অন্তরাজ বের করতে পারি না, চতুর্থ অন্তরাজ শূন্য হয়ে যাবে। বোঝাতে পারলাম? চতুর্থ অন্তরাজ বের করা যাবে না, সর্বোচ্চ তৃতীয় অন্তরাজ পর্যন্ত বের করা যাবে। এখন যদি এখানে এক্স এর পাওয়ার 4 হইতো, তাহলে আমরা চতুর্থ অন্তরাজ পেতাম, পঞ্চম অন্তরাজ শূন্য হতো। তাহলে এক কথায় আমি যদি তোমাকে বলি y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n, এখন তোমাকে যদি বলি দেখো ডি এক্স টু দি পাওয়ার, দাঁড়াও এটা m দ্বারা লিখলাম, ডি টু দি পাওয়ার m, m বার অন্তরীকরণ করো। এখন এটা সম্ভব কিনা তুমি কি অ্যান্সার দিবে বলো? সম্ভব হলে যে কোনো একটা মান আসবে, সেই মানটা কি আসবে সেটা আমি এখন দেখছি না, জাস্ট সম্ভব কিনা সেটা বলো। আর এম যদি এন এর থেকে হ্যাঁ, সমান বা ছোট হয় তখন সম্ভব। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটার মান তখনই আসবে, এই ক্যালকুলেশনটা আমরা তখনই বের করতে পারবো যখন এই এম এর মানটা এন এর সমান হলেও সম্ভব, কোনো সমস্যা নাই, অথবা এন এর চেয়ে ছোট হলেও সম্ভব। আর যদি এই এম এর মানটা কোনো কারণে এন এর চেয়ে বড় হয়ে যায়, তখন ফলাফল শূন্য। ওকে, দেখো এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তাহলে আমরা চাইলে ফার্স্ট ডেরিভেটিভ নিয়ে থেমে যেতে পারি, সেকেন্ড ডেরিভেটিভও নিতে পারি, কোনো সমস্যা নাই, সর্বোচ্চ থার্ড ডেরিভেটিভ নিতে পারবো, এর চেয়ে কমও নিতে পারবো। এজন্যই বলেছি এম এর মান যদি এন এর চেয়ে কম হয় তাতেও চলবে, এন এর সমান হলেও ডিফারেন্সিয়েশন করা যাবে, বাট এন এর চেয়ে বেশি হয়ে গেলে এটার মান শূন্য হয়ে যাবে। এটাই মূলত পর্যায়ক্রমিক অন্তরীকরণের মূল বক্তব্য। এরপরে আমরা বিভিন্ন অঙ্ক করব, বিভিন্ন কৌশল শিখব, কিন্তু মূল কথা এটাই। এখানে কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? কোনো কিছু জানার আছে? কৌতূহল থাকলে প্রশ্ন করো। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি দুই একটা ম্যাথ একটু দেখাই তোমাদের। কিছু প্রামাণ্য ফাংশন আছে, প্রামাণ্য ফাংশন কি স্ট্যান্ডার্ড ফাংশন, ঠিক আছে? ওগুলোর কিভাবে আমরা এরকম পর্যায়ক্রমিক অন্তরীকরণ করতে পারি সেগুলো একটু চেক করি। দেখো, তোমাকে যদি এই ফাংশনটাই দিলাম এখন, দেখো যে ফাংশন নিয়ে কাজ করেছিলাম আমরা লাস্ট, এটাই দিচ্ছি, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n। এবার তোমাকে বললাম আমি এটাকে n তম অন্তরীকরণ করো, এত এর n তম অন্তরজ, তাহলে তো সম্ভব নাকি বলো তো? n তম অন্তরীকরণ সম্ভব। এমন তুমি কিছু মান পাবে যেটা তুমি কখনো শেষ করতে পারবা না, কারণ পাওয়ারটা তো ফিক্সড না যে 3, 4, 5, 6, এটাকে তোমার একটা প্যাটার্ন আকারে লিখতে হবে, সেটাই আমি একটু দেখাচ্ছি এখন। দেখো প্রথমত পর্যায়ক্রমিক লিখবা, উভয় পক্ষকে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই, ঠিক আছে? সমাধানে আসছি দেখো, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n, এখানে এই কথাটা লিখবা যে উভয় পক্ষকে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই, বা এক্স এর সাপেক্ষে করে পাই, সমস্যা নাই, বলতে পারো। পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই। একটা ক্লাসে তাহমিদ আসলো অনেকদিন পরে, তাও একা একা জয়েন হয়ে গেল কিভাবে জানি। কি পাবো? প্রথমে y1 লিখো, y1 মানে ফার্স্ট ডেরিভেটিভ, এখানে মান আসবে দেখো n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে পাবো y2, y2 এর মান আসবে দেখো n মাইনাস 1টা আবার সামনে আসবে, n ইন্টু n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 2, যদি
থার্ড ডেরিভেটিভ নেই, আমরা পাবো n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস থ্রি। এখন এখানে আমরা আর না বেড়ে একটু প্যাটার্ন খুঁজে পাওয়ার চেষ্টা করি। দেখো তো, অবশ্যই এখানে কিছু প্যাটার্ন আমরা খুঁজে পাবো। তুমি একটু ভালো করে মনোযোগ দাও। দেখো, যখন আমরা y2 নিচ্ছি, আমরা ফ্যাক্টর নিচ্ছি দেখো দুইটা, n একটা উৎপাদক, n মাইনাস ওয়ান আর একটা উৎপাদক, তাই না? মানে n মাইনাস ওয়ান পর্যন্ত থেমে যাচ্ছি দুইটা ফ্যাক্টর নিয়ে। আর এখানে পাওয়ার কত হচ্ছে n মাইনাস টু। যখন আমরা থার্ড ডেরিভেটিভ নিচ্ছি, তখন দেখো তিনটা ফ্যাক্টর, একটা n, আর একটা n মাইনাস ওয়ান, আর একটা n মাইনাস টু। তিনটা ফ্যাক্টর নিচ্ছি, x এর পাওয়ারটা n মাইনাস থ্রিতে গিয়ে থেমে যাচ্ছে। তাহলে যদি আমরা y4 নিতাম কি হতো বুঝতেই পারছো, n হইতো n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি হতো, আর x টু দি পাওয়ার n মাইনাস ফোর হতো। এখন তোমাকে যদি বলি n n পর্যন্ত নাও, তুমি কি লিখবে তাহলে? yn, n তম অন্তরজ। তাহলে এবার বাড়তে বাড়তে কত হবে? n মাইনাস ওয়ান। দেখো এখানে 3 লিখলে 2 এ গিয়ে থামি, 2 লিখলে 1 এ গিয়ে থামি। তাহলে যখন n লিখবো তাহলে থামবো কত? n থেকে 1 ঘর আগে থামবো, তাই না? দেখো বোঝো কিনা বিষয়টা, বুঝতে পারছো আমার কথা নাকি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আমরা যত তম অন্তরাজ নেব, লাস্ট ফ্যাক্টরটা কত হয়? n থেকে, দেখো n মাইনাস ওই যততম অন্তরাজ তার চেয়ে 1 কম হয়। তাহলে n তম অন্তরাজ নিলেই n মাইনাস এই 1 কম হবে। ফাইনালি এটা কি হয়ে যাচ্ছে দেখো, n মাইনাস n প্লাস ওয়ান, মানে লাস্টে গিয়ে একদম 1 এ গিয়ে থামবে তোমার। কমতে 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 n এর চেয়ে n এর মান দেখো কমতেছে, n থেকে 2 বিয়োগ, n থেকে 3 বিয়োগ, কমতে কমতে একসময় 1 এ গিয়ে থামবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি। দেখো কমতেছে, কমতে কমতে লাস্ট ফ্যাক্টরটা হবে তোমার 1 এ গিয়ে থামবে। এটাকে আমরা চাইলে আরেকটু সুন্দর করে দেখাতে পারি এইভাবে, যে এক সময় আসবে 3 2 1 এইভাবে আসবে। বিষয়টা বুঝেছো? এই যেভাবে 3 2 এইভাবে থামবে। তাহলে এবার x এর পাওয়ারটা কত হবে? x এর পাওয়ার কিন্তু লক্ষ্য করো, তৃতীয় অন্তরাজ নিলে n মাইনাস থ্রি হয়, চতুর্থ অন্তরাজ নিলে n মাইনাস ফোর হয়। তাহলে n তম অন্তরাজ নিলে n মাইনাস n হবে। এখানে মজার ব্যাপার, আগের অঙ্কটার সাথে একটু রিলেট করে দেই। আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ওখানে লক্ষ্য করে দেখো, যখন আমরা তৃতীয় অন্তরাজ নিয়েছিলাম, দেখো ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, এখানে কিন্তু কোনো এক্স এর অস্তিত্ব ছিল না, মান আসছিল শুধু ধ্রুবক, তাই না? তাহলে তোমার বুঝতে হবে, এই পাওয়ার গুলো আস্তে আস্তে করে নামতে নামতে লাস্টে গিয়ে এক্স থাকে না, এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান আসে। দেখো এখানেও তাই হচ্ছে, এক্স এর সর্বোচ্চ পাওয়ার নিয়েছি এন, তাহলে এন তম যখন অন্তরীকরণ করছি, এক্স এর পাওয়ার দেখো হয়ে যাচ্ছে জিরো। দ্যাট মিনস এক্স সম্বলিত পদটা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? তাই ঘটছে কিন্তু। তাহলে এখন এইটাকে আমরা কিভাবে লিখবো? দেখো এইটাকে এই টার্মটুকুকে, এটাকে কি লিখা যায়? এটার একটা নাম আছে, বলো দেখি। আর n ফ্যাক্টোরিয়াল। এইটাই, yn ইজ ইকুয়াল টু, এটা হবে n ফ্যাক্টোরিয়াল, আর x টু দি পাওয়ার 0 এর মান 1। এটাই আমাদের অ্যান্সার। দেখো এর একটা সুন্দর কি হলো, একটা সংখ্যা। তুমি এবার তাকিয়ে দেখো ভালো করে, ভালো করে তাকাও, তোমার আগের অঙ্কের মানটা কেমন ছিল। আমি একটু আবার দেখাই, আগের অঙ্কটায় যাই আবার, ওইখানে সাথে একটু মিল করে দেখাই, বুঝিয়ে দেখাই। আগের প্রবলেমটা ছিল তোমার এরকম, দেখো y ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5 এক্স স্কোয়ার প্লাস 10, দেখো প্লাস 5 এক্স স্কোয়ার প্লাস 10, তাই না? 10x প্লাস কত ছিল, বই থেকে দেখছি দাঁড়াও, প্লাস 14 ছিল। এইটা ছিল আগের প্রশ্নটা। এখন তুমি দেখো, এটা তুমি তৃতীয় অন্তরাজ নিয়েছো, তৃতীয় অন্তরাজ নিলে তাহলে নরমালি কি আসার কথা? তুমি একটু চিন্তা করলেই বুঝবে যে তৃতীয় অন্তরাজ নিলে কত আসার কথা। দেখো n ফ্যাক্টোরিয়াল আসে না, n তম অন্তরাজ নিলে, তৃতীয় অন্তরাজ নিলে আসবে 3 ফ্যাক্টোরিয়াল। দেখো তুমি 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6। এক্স্যাক্টলি তুমি 6ই পেয়েছিলা। একটা রিলেশন দেখাচ্ছি আমি তোমাদের জেনারেল ফর্মের সাথে, তাই না? কারণ কি হয়, তুমি বলতে পারো স্যার বাকি মানগুলো কি হয়? হ্যাঁ, বাকি মানগুলো প্রথম প্রথম থাকবে, y1 এ থাকবে, y2 তে থাকবে, একটা একটা করে ভ্যানিশ হবে। y1 করলে এই ধ্রুবকটা ভ্যানিশ হয়ে যাবে, এইখানে 10 হয়ে যাবে ধ্রুবক, তাহলে y2 তে গেলে 10ও ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? এইখানে 10 হয়ে যাবে ধ্রুবক, y3 তে গেলে 10 আবার ভ্যানিশ হয়ে যাবে, শুধু এই মানটা থাকবে।
বিষয়টা বোঝাতে পারলাম? দেখো এই মানটাই কিন্তু আসছে n ফ্যাক্টোরিয়াল, এখানে হবে 3 ফ্যাক্টোরিয়াল। কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, এখন আমরা যদি চাই আরো অনেকগুলো ক্যালকুলেশন নিজেদের মতো করেই করে রাখতে পারবো। এইখান থেকে আমরা এই সিদ্ধান্তটাই নিতে পারি, যদি আমরা একটা কম নিতাম, দেখো যদি y n-1 পর্যন্ত নিতাম তাহলে কি হইতো, এখানে একটা x থাকতো আর হয়তো n-1 ফ্যাক্টোরিয়াল। ওকে, এখানে হচ্ছে তোমার n ফ্যাক্টোরিয়াল না, যদি n-1 পর্যন্ত নিতাম, এই যে y n-1, তাহলে কি ঘটতো, তাহলে ঘটতো আমার এখানে n ফ্যাক্টোরিয়াল আসতো, পাশাপাশি একটা x বেঁচে থাকতো। এগুলো তুমি করলে বুঝবে, এগুলো মুখস্থ করার কিছু নাই আলাদা করে, জাস্ট আমি এমনি বললাম। আর যদি n এর চেয়ে বেশি নাও, y n+1 নাও, তাহলে এটার মান আসবে 0। সুতরাং এগুলো ক্লিয়ার। এখন আমরা বাকি যদি অঙ্ক অনেক কিছুতে একই রকম ভাবে করতে পারবো আমরা। এখন যদি তোমাকে আমি এটা বলি যে এইটাকে অন্তরীকরণ করো nতম বার, y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার, ধরো বললাম ax, এটাকে nতম অন্তরজ বের করো, yn ইজ ইকুয়াল টু হোয়াট, পারবে না তুমি? পারার কথা? হ্যাঁ, চেষ্টা করলে আমরা পারবো। যদি তোমাকে বলি আমি আরেকটা ফাংশন দিয়ে এরকম y ইজ ইকুয়াল টু sin ax প্লাস b, এবার একটু বড় হলো, এটার nতম অন্তরজ, তুমি কি করবা, কি দিয়ে লিখবা শেষে, সাইন দিয়ে লিখবা না কস দিয়ে লিখবা? আর এটাই তো ব্যাপার। হ্যাঁ, এইটা একটু বোঝাই, এখানে একটা টুইস্ট আছে ছোট্ট, এটা একটু শেখানোর আছে ছোট্ট, এটা একটু শেখাই। জাস্ট মিনিট, হ্যাঁ একটা মিনিট, আমি একটু ফোনটা রিসিভ করে কথা বলছি তোমাদের সাথে। এখন দেখো আমাদের জানার বিষয় হলো এখান থেকে yn বের করব কিভাবে। আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। ফার্স্ট অফ অল আমরা y এর মানটা দেখি, y1 ফার্স্ট ডেরিভেটিভ। আমরা জানি যদি এখানে দেখো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের মধ্যে একটা ধ্রুবক আছে, বিটা নিয়ে চিন্তা আমাদের কিছু নাই তেমন, এই ধ্রুবকটাকে প্রথমে সামনে নিয়ে আসবো, বাকিটাকে অন্তরীকরণ, তাহলে cos ax প্লাস b নাকি? এটা কেন হয় তোমরা জানো, আমরা মনে মনে এটাকে x চিন্তা করব, ax প্লাস b কে, তাহলে সূত্র হবে cos x, x মানে ax প্লাস b। এখন যাকে তুমি ভেবেছো তাকে আবার ডিফারেন্সিয়েশন করো, দেখো এ আসে, এইটাই আসে, তাই না? লিখলাম। এখন প্রশ্ন হলো তুমি যদি cos কে আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে তো এটা সাইন হয়ে যাবে, আবার সাইন কে ডিফারেন্সিয়েশন করলে cos হবে, তাহলে এইভাবে আমি কয়বার করব, মানে n এর মান তো জোড় না বিজোড় আমরা জানি না, একটা সিদ্ধান্তে আসতে পারতেছি না। এই জন্য একটা বুদ্ধি খাটাবো আমরা, এটাকে আবার, যেটা তোমার আমাদের মাদার ফাংশন ছিল, মূল ফাংশন এখানে ফেরত নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? এটা ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে সম্ভব, অন্য ফাংশনে এটা হয় না। দেখো এটাকে আমি একটু সিম্পলিফাই করি, এটাকে আমি লিখছি এইভাবে, এ ঠিক থাকলো, এই যে কজ এই মানটুকুকে আমি এইভাবে লিখতে চাই, সাইন কোয়াড্রেন্ট দিয়ে এটাকে ট্রান্সফার করে ফেলবো আমি, π/2, আমরা প্লাসও দিতে পারি মাইনাসও দিতে পারি, প্লাস দেওয়াই ভালো। দেখো, ও এক মিনিট দাঁড়াও, এটা তো, হ্যাঁ এটা আমরা সাইন দিয়ে লিখবো, কারণ 90 সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন তো পজিটিভ নাকি, 90 প্লাস 3 দিলে তো প্রবলেম নাই, সে কজই তো আসে। এই যে দেখো এটা লিখলাম cos ax প্লাস b। একটু চিন্তা করে দেখো তো, এইটা কি আবার সেই cos ax প্লাস b এর মতো হচ্ছে না? π/2 প্লাস এক্স প্লাস বি হওয়ার কথা না স্যার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, সাইন করে ভিতরে তো শুধু অ্যাঙ্গেলটা লিখবো, রুট ওভার দিতে হবে মনে হয় স্যার, রুট ওভার 1 মানে সাইন স্কয়ার ওইভাবে আনতে হবে শুধু সম্ভব। অ্যাঙ্গেলটা হবে, শুধু অ্যাঙ্গেলটা আর কিচ্ছু না। 90 ডিগ্রি প্লাস থিটা, থিটা কি এখানে x প্লাস b, এবার হয়ে গেছে কিন্তু cos হয়ে গেছে এটা, তাই না? দ্যাটস ইট, আমার অ্যান্সার হয়ে গেছে, মানে y1 পেয়ে গেছি। এবার y2 বের করো তুমি আবার। এবার চিন্তা করো এখানে আগে থেকে একটা a ছিল, ওকে, এই π/2 প্লাস b এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই, এই দুইটাকে ধ্রুবক চিন্তা করব, এই দুইটা ভ্যানিশ হয়ে যাবে মনে করো, তাহলে আমাদের হাতে কি থাকবে একটু চিন্তা করো। আমাদের এইবার এই দেখো আসবে স্যার। আবার a স্কয়ার, এখানে একটা a আছে, আবার এখান থেকে একটা a বের হয়ে আসবে, তাহলে এখানে আসবে a স্কয়ার। আমাদের এই সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো আমরা, দেখো আমরা পাবো একটা
এটা তো cos ছিল আসলে, এইটাকে ডিফারেন্সিয়েশন করব মূলত, কিন্তু এটাকে এইভাবে লিখলাম, লিখার জন্য একটু দরকার ছিল আমার। আমি ডিফারেন্সিয়েশন করব এই মানটাকে, এটা থাকুক, এইভাবে থাকুক, এটা প্যাটার্ন পরে কাজে লাগাবো, এটাকে ডিফারেন্সিয়েশন করা, তাহলে মাইনাস দিয়ে দাও, সহজ হবে ডিফারেন্সিয়েশনটা। এখানে আসলে তোমার সাইন ax প্লাস বি। আমি কিন্তু এটাকে ডিফারেন্সিয়েশন করি নাই এই লাইনটাকে, ডিফারেন্সিয়েশন করছি এই লাইনটাকে, কিন্তু এটাকে এইভাবে লিখা যায় এটা দেখায় রাখলাম। এবার এইটাকে, এটা তো সাইনেই আছে, ওকে, এইটাকে দেখো কিভাবে লিখবো। এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এই স্কোয়ার থাকবে, সাইন দিয়েই লিখবো, আবার এটাকে π/2 আকারে লিখবো। কিভাবে লিখবো দেখাচ্ছি, ভালো করে বোঝো। এখানে একটা π/2, এখানে দুইটা π/2 দিবা, মানে 180 ডিগ্রি প্লাস ax প্লাস বি, একটা প্যাটার্ন ক্রিয়েট করছি, ভালো করে বোঝো। তাহলে 180 প্লাস 3 এটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে, আর থার্ড কোয়াড্রেন্টে সাইনের মান হবে নেগেটিভ, তাহলে একটা সামনে মাইনাস চিহ্ন আসবে, এ স্কোয়ার রইলো। আর 180-তে আমরা জানি সাইন চেঞ্জ হয়ে কজ হবে না, 180-তে সাইন সাইনই থাকবে, তাহলে আবার সাইন ax প্লাস বি পাচ্ছি। ঠিক আছে, এটুকু জি ক্লিয়ার? স্যার। এটা কেন করছি বুঝছো, একটা প্যাটার্ন মেনটেন করছে, আর কিছুই না। এবার এই লাইনটাকে আবার ডিফারেন্সিয়েশন করো y3 দিয়ে, তাহলে এখানে দেখো মাইনাস থেকে যাবে, এ কিউব হয়ে যাবে, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে cos আসবে, তাহলে cos লিখলাম ax প্লাস বি। এবার এই cos কে আবার আমরা 90 ডিগ্রি দিয়ে কনভার্ট করার চেষ্টা করব, তাহলে এখানে এ কিউব লিখলাম, এখানে লিখলাম দেখো সাইন, এবার তিনবার নেব, 3 ইন্টু π/2 প্লাস ax প্লাস বি। দেখো তো কি হয় বিষয়টা, 90, এটা হলো 270 ডিগ্রি, 3 গুণ 90, 270 ডিগ্রি প্লাস থিটা, কোন কোয়াড্রেন্টে পড়ে, ফোর্থে। ফোর্থে সাইন নেগেটিভ, দেখো এখানে মাইনাস চিহ্ন আসবে। আবার যেহেতু 370 ডিগ্রি মানে 270 ডিগ্রি, 270 ডিগ্রিতে সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে, দেখো কজ আসছে। বুঝতে পারলাম? এটুকু ক্লিয়ার কিনা একটু জি জানাও। স্যার, বুঝতে পেরেছি স্যার। Yes, sir. ডিফারেন্সিয়েশন হচ্ছে এইখানে, কিন্তু এটাকে আবার ট্রান্সফার করে করে আমরা প্যাটার্ন আকারে লিখে রাখছি। এবার তুমি তিনটা প্যাটার্ন একটু লক্ষ্য করলে একটা জিনিস সিদ্ধান্ত নিতে পারবা, চতুর্থ ডিফারেন্সিয়েশন কি আসবে। দেখো এখানে এ থাকলে যখন y3 তে গেছে a কিউব, তাহলে y4 এ গেলে এখানে a টু দি পাওয়ার 4 হবে, সাইনের প্রত্যেক জায়গায় আছে। যখন আমি একবার ডিফারেন্সিয়েশন করছি, এখানে 1 ইন্টু π/2 প্লাস যেটা আছে, দুইবার করলে 2 ইন্টু π/2 প্লাস অ্যাঙ্গেল, তিনবার করলে 3 ইন্টু π/2 প্লাস অ্যাঙ্গেল, তাহলে চারবার করলে নিশ্চয়ই এই ফলাফলটা আসবে, a টু দি পাওয়ার 4 সাইন, এখানে হবে 4 ইন্টু π/4 π/2 প্লাস অ্যাঙ্গেল, নাকি প্যাটার্ন অনুসারে এইটা আসার কথা, তাই তো? এখন তুমি এনতম পার কত আসবে লিখে ফেলো ঝটপট। সুতরাং ওয়াই এন এর মান আমরা কি পাবো এই প্যাটার্ন অনুসারে, তাহলে এখানে আসবে এ টু দি পাওয়ার এন সাইন এন পাই বাই 2 প্লাস এ এক্স প্লাস বি। ওকে, এটাই এনতম অন্তরজ। এবার তুমি এন এর মান জোড় হোক বা বিজোড় হোক তুমি চিন্তা করো, তুমি অ্যান্সার পাইয়া যাবা। দেখো এন এর মান যখন 1, যখন 3 তখন কজ আসে, এই দেখো y1 এ কজ আসছে, y3 তে কজ আসছে, চিহ্নটা যা খুশি হোক সেটা আমরা পরে আসতেছি, চিহ্নটা কি হবে, কিন্তু কজ তো আসতেছে। আবার জোড় সংখ্যাগুলিতে দেখো কি আসতেছে, সাইন আসতেছে। তাহলে এবার তুমি তাকাই দেখো, তুমি যদি y এর মান ধরো নিবা তুমি 5 নিবা,